নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে গোটা বিশ্ব, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় এখনো উত্তাল মধ্যপ্রাচ্য। তবে চুপ করে নেই প্রতিরোধ যোদ্ধারাও। পদে পদে বুদ্ধিদীপ্ত হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীকে জবাব দিয়ে যাচ্ছে, যার ফলে নিয়মিতই সেনা হারাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 5 সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল কাসাম ব্রিগেডস। 30 ডিসেম্বর সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা 5 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল কাসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জিপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটস। 23 বছর বয়সী এই সৈন্য কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ওই ঘটনায় আরও 3 জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। সংঘর্ষটি উত্তর গাজার বেইত হানুন এলাকায় ঘটেছে। আবার এদিকে রবিবার ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 40 জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 824 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আহত হয়েছে 5541 জন দখলদার সেনা। উল্লেখ্য যে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের একটি বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের পর বর্বর ইসরায়েলি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে। এক পর্যায়ে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নিপীড়ন কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন দখলদার ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে। জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় একসময়, যার ফলে 20 লাখের বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখনও পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েল, গাজা, সিরিয়া, লেবাননের পাশাপাশি ইরানও জড়িয়েছে সংঘাতে। কিন্তু গত কয়েক মাস ধরে ইসরায়েলকে দফায় দফায় হুমকি ধামকি দিলেও বড় কোনো হামলার ঘটনা ঘটায়নি ইরান। তবে সম্প্রতি পাওয়া একটি তথ্য ইরানের শত্রুদের রীতিমতো নড়েচড়ে বসতে বাধ্য করেছে। জানা গেছে, পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত দখলদার ইসরায়েলকে চাপে রাখতে এই কৌশল অবলম্বন করেছিল তেহরান, আর এতে সহযোগিতা করে যাচ্ছিল মিত্র সিরিয়ার বাশার আল আসাদ সরকার। মধ্যপ্রাচ্যে মিত্রগোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। তাদের দাবি, সেটি ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি প্রতিরোধ অক্ষের অংশ এবং বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক। উল্লেখ্য যে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আল আসাদ সরকার শুরু থেকেই হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থক, আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে মুক্ত করা। ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ায় অস্ত্রভাণ্ডার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্ক। পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত মধ্যপ্রাচ্যে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিমা এবং পশ্চিমা বিরোধী উভয় পক্ষের আগ্রহের বড় জায়গা দেশটি। আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন, তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো।
2012 সালে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দামেস্কের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদে এই বিদ্রোহ শুরু হয়। তবে সে সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যান বাশার। বাশার সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ইরানের জন্য আরও বড় সুযোগ হয়ে এসেছিল। সিরিয়ায় বড় ধরনের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছিল ইরান। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি ও অস্ত্র ভাণ্ডারের খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এসব অস্ত্র ভাণ্ডার বিভিন্ন সময়ে লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এদিকে সম্প্রতি সিরিয়ার মাইসাফ শহরের কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় অভিযান চালানোর তথ্য প্রকাশ করেছে ইসরায়েল। গত সেপ্টেম্বরে সিরিয়ান প্রতিরক্ষা শিল্পের সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পরিচালিত এই ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়। অভিযানের বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগাম অবহিত করেছিল বলে জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার তাকে ঘিরে সামনে আসা একটি তথ্য রীতিমতো অবাক করেছে গোটা ভারতবর্ষকে। ভারতের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, সম্পত্তির নিরিখে বর্তমানে দেশটির দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর নামের এক বেসরকারি সংস্থা। ভারতে রয়েছে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে রাজ্যের সংখ্যা 28টি। দেশটির রাজ্যগুলোর প্রায় প্রত্যেক মুখ্যমন্ত্রী কোটিপতি, কারো কারো সম্পত্তি কয়েকশো কোটি। তবে সেই তালিকা থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এডিআরের তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাত্র 15 লাখ রুপির সম্পত্তি রয়েছে। শুধু মমতা নয়, কোটি টাকার সম্পত্তি নেই এমন আরেক মুখ্যমন্ত্রীর নাম ওমর আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের এই মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে 55 লাখ রুপি মূল্যের সম্পত্তি। তিনি এই তালিকায় রয়েছেন মমতার ঠিক পরেই। আর তৃতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন কেরালার পিনারাই বিজয়ন। তার সম্পত্তির পরিমাণ 1.18 কোটি রুপি। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, যার 931 কোটি রুপির বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। তারপরেই রয়েছেন অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ 332 কোটি রুপির বেশি। এছাড়া কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামিয়ার মোট সম্পত্তির পরিমাণ 51 কোটি রুপির বেশি। মূলত নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের সম্পদের তালিকা ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে এডিআর। এর তথ্য বলছে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ 52 কোটি 59 লাখ রুপি। 2023 থেকে 24 অর্থ বছরে ভারতের মাথাপিছু আয়ের গড় 1,85,854 রুপি। সেখানে মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় 13,64,310 রুপি, অর্থাৎ দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় প্রায় 7.5 গুণ বেশি। এডিআরের রিপোর্টে একথাও বলা হয়েছে যে, বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে 13 জনের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা, আর এর মধ্যে 10 জনের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ গুরুতর অভিযোগ। এছাড়া এই মুখ্যমন্ত্রীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে 10 জন রয়েছেন স্নাতক, 9 জন রয়েছেন স্নাতকোত্তর, 5 জন বিভিন্ন পেশার ডিগ্রিধারী, 2 জন পিএইচডি, 3 জন দ্বাদশ উত্তীর্ণ, আর মাত্র 1 জন 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন।